বাংলাতেও এরকম কথা বলতে পারতাম না, এমনকি স্ট্রেঞ্জারদের সাথে। আর আইএলটিএস তো স্পিকিং তাও ইংলিশে। যে ছেলে কথা বলতে পারতো না বাংলাতে, ইভেন সেই ছেলে ইংরেজিতে 7.5। জি, তো প্রথম বিগিনিং লেভেলে স্পিকিংটা খুবই ভয়ানক অবস্থা ছিল। যখন আমি প্রথম ক্লাসে ঢুকি ওরিয়েন্টেশনের ক্লাসে, তখন সবাই ইংরেজি একটু বললেও পারে, বাট আমি যেহেতু মাদ্রাসায় পড়ছি আমার মুখ দিয়ে ইংরেজি বের হতো না। বা মানে যে ছেলে কথা বলতে পারতো না ইংরেজিতে, সে ইংরেজির বেসিক কোর্স করার পরে এখন আইএলটিএস এর জন্যও প্রস্তুতি চিন্তা করছে। মানে আমার কাছে মনে হতো কি যে আমি পারবো না, আমার দ্বারা হবেই না। আমি যেহেতু আসছি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের থেকে, অনেকে আছে আবার ইংলিশ মিডিয়াম থেকে আসে ভর্তি হয়েছে আমার কোচিংয়ে, আমার ব্যাচে ছিল, তো তাদের কাছে এইসব ইজি ছিল। আমার কাছে খুবই কঠিন ছিল মনে হয়েছে। 15 দিন পরে আমি বুঝছি না, আই ক্যান ডু ইট, আমি পারবো এটা। আপনি তো নিজে মাদ্রাসায় পড়েছেন এবং মাদ্রাসার স্টুডেন্টরা তুলনামূলক একটু সংকীর্ণতায় ভুগে যে আমি কি আসলে বিদেশে পড়তে পারবো কি না, বা তারা ক্যারিয়ারে কি করবে, তাদের রেশিও সুবিধা এবং অবস্থাটা কি? One of my teacher, he sended a screenshot যেখানে 100টা ভিডিও করা লেগেছে একটা স্টুডেন্টের, জাস্ট he talked once in Bangla. So you see the consequences. We don't give punishment, but we say it's a punishment to interact with them, because যদি আমরা ফাইন নেই বা অন্য কোনো পানিশমেন্ট দিই আসলে এটা কাজে লাগবে না, রাইট? মানে আমাদের যে এইম তাদের কাছ থেকে যেটা নেওয়ার, দ্যাট ইজ দেয়ার ফ্লুয়েন্সি ইন ইংলিশ, সেটা আমরা পাই না। সো তাদের থেকে ফ্লুয়েন্সি পাওয়ার জন্য তাদেরকে একটা মানে ইটস আ গেম লাইক, যে বলি পানিশমেন্ট আছে, ইউ নিড টু মেক ভিডিওস অ্যান্ড দে এনজয় মেকিং ভিডিওস। 1000 স্টুডেন্ট এখন আপনাদের রয়েছে? ও মাই গড, মানে এরা কোত্থেকে আসবে, কোন জেলাগুলো থেকে বা কোন? ঢাকা, আই উড সে 10% and rest is the whole Bangladesh. ওয়েট, মানে ঢাকারই 10 আর 90% বাইরে থেকে আসছে। দ্যাটস নাইস। এবং এইটাই বোধহয় সবচেয়ে বেশি জরুরি, কারণ গ্রামের স্টুডেন্ট, আমি তো গ্রামের মানুষ, আমাদের ইংরেজির অভিজ্ঞতা খুব খারাপ এবং টিচাররা পড়ানোর ধরনটা একেবারেই কিছু জানি না সত্যিকার অর্থে। সো দিস ইজ এ গ্রেট জব টিচার। Thank you. We are trying our best because our main focus is actually for the remote students, because remote students their unprivileged situation আছে. একদম। So to highlight them, actually আমরা যেহেতু residential দিয়েছি, so that the 24/7 for 3 to 6 months they will be staying with us. সো দেখা যাচ্ছে যে তাদের একটা ফুল এনভায়রনমেন্ট দিয়ে দিচ্ছি, পুরো মানে একটা ইংলিশ এনভায়রনমেন্ট, দ্যাট দে অ্যাকচুয়ালি নিড টু আপগ্রেড দ্যামসেলফ ইন ইংলিশ। আদারওয়াইজ শুধু ক্লাস কন্ডাক্ট করে আসলে ইংলিশ শেখানো পসিবল না, বিকজ দে হ্যাভ আ ফিয়ার, তাদের কনফিডেন্স লো, এবং যেহেতু রিমোট এরিয়ার থেকে আসছে তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা একটু উইক কম্পেয়ার টু দ্য ঢাকা সিটি অর নিয়ার বাই সিটিজ উইচ ইজ ওয়েল রেপুটেটেড ফর এডুকেশন সিস্টেম। বাট ইফ উই টক অ্যাবাউট মানে একদম রুরাল এরিয়া, রিমোট এরিয়া, ওইসব প্লেসের জন্য আসলে স্টুডেন্টদের একটা ফুল সেট আপ দরকার, ওয়ার দে অ্যাকচুয়ালি 24/7 from waking up in the morning till they goes in the bed, they speak in English, and their only language is English. They eventually forget what is Bangla. ধরেন টিচার, ধরেন গ্রামের একটা স্টুডেন্ট যে কম ইংরেজি জানে বা একেবারেই বেসিক জ্ঞান যার আছে, সে যদি এসে আপনার এখানে পড়ালেখা করে, কতদিন লাগে তার আইএলটিএস একটা সম্মানজনক স্কোর আসতে? Okay. So interestingly, আমাদের তো it's almost a year that we started, right? So আমাদের কোর্স হলো দুইটা, একটা হলো স্পোকেন which is for 3 months, and then we have IELTS which is for 3 months. So দেখা যাচ্ছে যাদের একটু মেরিটিয়াস স্টুডেন্ট, তারা ওই 6 মান্থের কোর্স বা 3 মান্থের কোর্সের পরে they sit for the exam within 10 days. বাট যাদের আসলে একটু টাইম লাগছে, বিকজ দে হ্যাভ এ ভেরি লাইক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বা বাংলা মিডিয়াম থেকে পড়া, বাট স্টিল স্কোর অত ভালো ছিল না, বিকজ দুষ্টামি বেশি ছিল, পড়াশোনা কম ছিল। সো ফর দ্যাম ইটস কোয়াইট প্রেশারাইজিং টু অ্যাকচুয়ালি অ্যাকিউর দ্য আইএলটিএস স্কোর, বিকজ আইএলটিএস তো ইভেন্চুয়ালি দিচ্ছে বাইরে যাওয়ার জন্য। সো ডিজার্ট স্কোরটা না পেলে আসলে ইটস লাইক পয়েন্টলেস। সো আমরা যেটা করছি যে 3 মাসের কোর্সের পর উই আর গিভিং এ স্পেশাল সার্ভিস। কি সেটা হচ্ছে ক্যান্ডিডেট ব্যাচ। এটা আবার কি? এটার মধ্যে আসলে উই ডোন্ট হ্যাভ এনি সার্ভিস চার্জ, উই অনলি গিভ সার্ভিস, দ্যাটস অল। মানে টাকা ছাড়া শেখাচ্ছেন? ইয়া, আমাদের যারা স্টুডেন্ট ছিল লাইক কমপ্লিটেড দেয়ার কোর্স, they will get a privilege to stay with us till they sit for their exam. Okay. এবং এটাকে সুপার মনিটরাইজিং করা হয়, মিনিমাম 2টা থেকে 3টা টিচার রাউন্ডে থাকে। এভরি নেক্সট ডে দে আর সিটিং ফর মক টেস্ট, ফুল মক টেস্ট, সেটার একটা আবার ফিডব্যাক সেশন হচ্ছে। অ্যান্ড স্পিকিং মক টেস্ট অ্যাজ সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো স্পিকিং, বিকজ রাইটিং এনিওয়ান ক্যান রাইট, রিডিং অ্যাভারেজ সবার একটা এক্সপেকটেশন থাকে যে ওকে 6.5 উড বি ম্যাক্স ফর মি, ওকে, বাট ফর স্পিকিং ইটস আ লট।
because আমরা তো বলতে খুব ডরাই যে ভুল হলো কিনা, না। গ্রামাটিক্যাল কি হবে, তাই না? ট্রু, বাট আমাদের স্টুডেন্টদেরকে আমরা ট্রেন করি যে আমরা ভুল বলবো, উই আর নট ব্রিটিশ, ইটস ভেরি অবভিয়াস দ্যাট উই উইল ডু মিস্টেক, বাট উই উইল নট বি স্কেয়ার্ড টু টক। ভুল বলি, ভুল বলতে বলতেই শিখবো, আমরা তো এখানে এসেছি শিখতে। Right. So they can speak anyhow, grammatical, we never check their grammar, we never check their pronunciations, rather we focus that are they delivering the information correctly, আমি যে কোয়েশ্চেনটা করেছি সেই কোয়েশ্চেনের Answer-টা কি হুকটা কি দিতে? ধরতে পেরেছে, are they actually responding in that way, that's enough for us. সো এই ক্যান্ডিডেট ব্যাচে যখন যায় একটা স্টুডেন্ট মিনিমাম 2টা থেকে 3টা মক দিচ্ছে, অ্যান্ড ইন্টারেস্টিংলি লাস্ট উইক উই হ্যাড লাইক 6 to 7 ক্যান্ডিডেটস, এবং আমাদের যে টিচাররা আছে লাইক I would say that they are the part of practical English who actually build practical English. তারা না রাত দেখে না দিন দেখে না, they can work 24/7 as they live with the students in the dormitory. ও একসাথে থাকতে হয় টিচারদের, জি, সো দেখা যায় একটা বন্ডিং হয়ে যায় তখন। মানে বাদরামি করার জায়গা নেই, টিচার আছে। অফকোর্স আমাদের তো সিসি ক্যামেরাতে সারাক্ষণ দেখছে, মনিটরিং করছে, ইনস্ট্যান্ট ভয়েস ওভার চলে আসতেছে, এই ইউ আর স্পিকিং ইন বাংলা, ইয়েস। অ্যান্ড দেন ক্লাসমেটরাও কী করবে, সাথে সাথে একটা ভিডিও করে গ্রুপে দিয়ে দিবে যে হি ইজ টকিং বাংলা, দেন হি উইল বি পানিশড, 2-3টা ভিডিও করতে হবে। আজকে সকালে আই স ওয়ান অফ মাই টিচার, হি সেন্ডেড স্ক্রিনশট যেখানে 100টা ভিডিও করা লেগেছে একটা স্টুডেন্টের, জাস্ট হি টক ওয়ান্স ইন বাংলা। So you see the consequences. We don't give punishment, but we say it's a punishment to interact with them, because যদি আমরা ফাইন নেই বা অন্য কোনো পানিশমেন্ট দিই আসলে এটা কাজে মুশকিল লাগবে হয়, না, হ্যাঁ। রাইট? মানে আমাদের যে এইম তাদের কাছ থেকে যেটা নেওয়ার, দ্যাট ইজ দেয়ার ফ্লুয়েন্সি ইন ইংলিশ, সেটা আমরা পাই না। সো তাদের থেকে ফ্লুয়েন্সি পাওয়ার জন্য তাদেরকে একটা মানে ইটস আ গেম লাইক, যে বলি পানিশমেন্ট আছে, ইউ নিড টু মেক ভিডিওস অ্যান্ড দে এনজয় মেকিং ভিডিওস, অ্যান্ড ইন দ্যাট প্রসেস দে অ্যাকচুয়ালি স্পিক ইন ইংলিশ। আমাকে একটা কথা বলেন টিচার, যে ধরেন গ্রামের আমরা যারা অনেক দুষ্টামি করছি অ্যান্ড প্যারেন্টসরা আমাদের সঠিক অনেক সময় গাইডেন্সও করতে পারে না, নানান কারণেই রেজাল্টও খারাপ হয়, তাদের জন্যে আপনাদের দৃষ্টিভঙ্গি বা স্ট্রাকচারটা কীরকম, যে এই দুষ্টু বাচ্চাকে আমি এইভাবে শেখাবো? Okay, then I will say it talks about all my records for this last 30 results that I got, because একজনও শান্ত ছিল না। একটা শান্ত থাকলে I could say that okay, একটা খুব চুপচাপ, no, of course today you're gonna talk with the calmest student যে খুব introvert ছিল, and without him I don't think যে আমার ইনস্টিটিউশনে কেউ আছে যে চুপচাপ, সব দুষ্টের জন্য এক্সপার্ট। But we know, as it's not only me, my full team, we are well expert dealing with students. So students their nerve বুঝা, student their requirement বুঝা, এবং আমরা actually we don't follow our strategies, rather we follow their needs. So that's our strategy, যে একটা স্টুডেন্ট অনেক উইক, ওকে ফাইন, আমি ক্লাস নেওয়ার পর চলে আসার পর ওই স্টুডেন্টটাকে আরেকটা টিচার ফিডব্যাক দিবে, লাইক টিল দ্যাট স্টুডেন্টস অ্যাকচুয়ালি গেট দ্য থিং, উই কিপ পুশিং, বিকজ আমাদের কাছে ব্রাইট স্টুডেন্ট, একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টকে আমি 8.5 পাউন্ড, ইটস নট মাই ক্রেডিট, মাই ক্রেডিট ইজ যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বা গ্রাম থেকে আসছে, যে হোয়াট ইজ ইউর নেম বলতে পারে না, তাকে দিয়ে 6.5 পাউন্ড, বিরাট ব্যাপার এটা। অ্যান্ড আলহামদুলিল্লাহ লাইক উই গট 30 রেজাল্টস, 6.5, 6-এর নিচে নেই, ম্যাক্স ওয়াজ 7.5। ই বাবা, টিচার এই ধরনের গ্রাম থেকে আমরা যারা আসি, ঢাকায় কারো বাসায় থাকতে পছন্দ করি না বা মুশকিল হয়, তাদের জন্য থাকা খাওয়ার কি ব্যবস্থা আপনার? ওকে, সো দ্য থিং ইজ দ্যাট অ্যাজ আই সেড যে আমার 24/7 একটা এনভায়রনমেন্ট দিতে হবে, মানে ডরমিটরি নিজেদের, থাকবার জায়গা নিজেদের, এক্স্যাক্টলি, এন্ড ইটস খাবার নট অনলি ফর বয়েজ, ইটস অলসো ফর গার্লস। Different. নরমালি দেখা যায় যে বয়েজদের জন্য ইনিশিয়ালি উই থট যে ইট ক্যান বি অনলি ফর বয়েজ, বাট দেন উই স দ্যাট না, অনেক মেয়ে আছে গ্রাম থেকে যাদের পড়ার ইচ্ছা আছে, দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু তাদের প্যারেন্টস আসলে অ্যালাউ করছে না। দ্য রিজন ইজ দ্যাট ফ্রম ভিলেজ দে ক্যান নট সার্ভাইভ ইন ঢাকা সিটি, ইটস আ বিগ সিটি। But we ensure that, okay, your daughter is way too safe with us because we have every security and safety for them, and at least 10 to 20 girls are staying together, they can do group study, and there is no chance to go out because সকাল 9টা থেকে নিয়ে রাত 7টা পর্যন্ত they are with us এভরিডে, without Friday, সকাল 7টা থেকে 8টা থেকে 8টা, no, sorry, no, 9 AM to 8 PM, 7 to 8 PM, এই পড়ালেখা করছে একসাথে। yes, and যারা এ তো পড়তে পড়তে পাগল হয়ে যাবে তাহলে। না না, পাগল হচ্ছে না, রেজাল্ট দিচ্ছে। ওকে, Because the candidates, if I talk about candidates, as I said that our special service is candidates. I still remember 2 weeks ago I was coming back and I saw যে আমাদের মানে ক্যাম্পাসে লাইট জ্বলছে, and I called যে what's going on,
ক্যান্ডিডেট রুমে লাইট জ্বলছে অ্যান্ড ওয়ান অফ মাই টিচার সেড ম্যাম স্টুডেন্ট এখন একটু প্যানিক করছে, তাকে এখনো স্পিকিং মক দিচ্ছেন। ইট ওয়াজ অলমোস্ট 1:30 মিডনাইট। হ্যাঁ, স্টুডেন্টরা পড়ছে বিকজ আমাদের ক্যান্ডিডেট রুম ইটস 24/7, দে হ্যাভ দ্য প্রিভিলেজ টু স্টে দেয়ার অ্যান্ড নো ওয়ান ইজ নকিং দেম আউট। টিচাররা আসবে, 1-to-1 সেশন দিবে, কার কোন মডিউলের প্রবলেম, কোন কোয়েশ্চেন টাইপের জন্য প্রবলেম, সেই এক্সপার্ট টিচার আমরা পাঠাচ্ছি। ইটস নট দ্যাট আই এম দ্য অনলি এক্সপার্ট ওয়ান, উই হ্যাভ আ ফুল টিম who actually work with a lot of টিচার dedication. এই পড়ালেখা একজন স্টুডেন্ট যদি এসএসসি এইচএসসি করে সবাই মিলে বুয়েটা চান্স পাবে, সবাই মিলে মেডিকেলের চান্স পাবে। Inshallah, we want that change. We Oh want my that God. revelation. Oh my God. Thank you teacher, good to talk to you. Same here. Thank you. সুলাইমান ভাই, আপনি তো বাংলাদেশ থেকে যারা বিদেশি স্টুডেন্ট যায় তাদের যে অর্গানাইজেশন সেটার অর্গানাইজিং সেক্রেটারি Yes. রানিং, জি কত বছর অভিজ্ঞতা আপনার এই লাইনে? ওকে, আমার অভিজ্ঞতা হচ্ছে আমি 2007 সাল থেকে এই ট্রেড নিয়ে কাজ করছি, বিদেশ উচ্চশিক্ষার জন্য কাজ করে যাচ্ছি। তো শিক্ষার্থীদের জন্য শুরু থেকেই মূলত আমি একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডেড স্টুডেন্ট। জি, সো মাদ্রাসা স্টুডেন্টদের যেহেতু বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক স্টুডেন্টরা হীনমন্যতায় ভোগে, যার কারণে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করার পরেই এই ট্রেড নিয়ে কাজ শুরু করি। কোন সাবজেক্ট থেকে আপনি আমি পড়েছেন? অ্যারাবিকে অনার্স মাস্টার্স করেছি। এবং আমি খুব বাজে একটা প্রশ্ন দিয়ে আপনার সাথে শুরু করতে চাই ভাইয়া। বিদেশে গেলে সবচেয়ে প্রথম মাথায় আসে যে আমি যে পড়ালেখাটা করছি আমি কি আসলে থেকে যেতে পারবো কিনা কোনো দেশে? এইরকম অপরচুনিটি দেশগুলো কোনটা ভাই? ওকে, বিদেশে যাওয়ার জন্য থেকে যাওয়ার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হলো যেমন কানাডাতে একটা স্টুডেন্ট যদি যায় স্পেশালি ফর মাস্টার্স প্রোগ্রামের জন্য, অফিসিয়ালি পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার সুযোগ অনেক বেশি। আচ্ছা, পাশাপাশি অস্ট্রেলিয়াতে সুযোগ আছে, নাও নিউজিল্যান্ডের সুযোগ আছে, এবং ফুল ফ্যামিলি সহ সেটেল হওয়ার জন্য সুযোগ আছে। ম্যাক্সিমাম কান্ট্রিতেই সেটেল হওয়ার জন্য সুযোগ আছে, বাট একটু টাইম কম সময় এবং বেশি সময় লাগার একটা ব্যাপার আছে। বাট কোনো দেশে হয়তো 5 বছর 3-4-5 বছরের মধ্যে হয়ে যায়, কোনো মধ্যে 8-10 বছর টাইম লাগছে। বাট ম্যাক্সিমাম কান্ট্রিতেই সেটেল হওয়ার সুযোগ আছে, অ্যাকসেপ্ট ছোট ছোট দেশ এশিয়ার কিছু কান্ট্রি ছাড়া বাকি সবগুলোতেই সেটেল হওয়ার সুযোগ। মানে ইউরোপ বা আমেরিকা, অস্ট্রেলিয়া এই দেশগুলোতে সুযোগ থাকছে। ইয়েস, মানে কানাডাতে খুব ইজি, নিউজিল্যান্ডে খুব ইজি, জাস্ট 5 বছরের মধ্যে পার্মানেন্ট রেসিডেন্স হওয়া যায়। কানাডাতে মাস্টার্স লেভেলের কোর্স 1 বছরের কোর্স কমপ্লিট করলেও পরবর্তী পিআর এর জন্য অ্যাপ্লাই করা যায় ভেরি শর্ট টাইম, 3 বছর 4 বছরের মধ্যে পিআর পাওয়ার সুযোগ রয়েছে। ভেরি গুড। অনেক সময় বিজ্ঞাপনে দেখি যে আইটিএস ছাড়াও বিদেশ যাওয়া যায়, অ্যাকচুয়ালি এটা কি সত্যি স্যার? কানাডার ক্ষেত্রে একটা স্টুডেন্ট এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে। এমওআই কি? এমওআই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার, মানে আপনি যারা অনার্স কমপ্লিট করেছে ইংলিশ মিডিয়ামে জি, অর প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে পাস করেছে যার সাবজেক্ট পড়ালেখার মিডিয়াম ছিল ইংলিশ, জাস্ট এমওআই সার্টিফিকেট দিলে উইদাউট আইএলটিএস এ দেন অ্যাপ্লিকেশন করতে হচ্ছে এমওআই দিয়ে। ওইখানে গিয়ে কি আবার এলটিএস দিতে হয়? নো, ওইখানে গিয়ে কোনো আইএলটিএস এর কোনো অপশন নাই, জাস্ট এই এমওআইটাই সে পুরো 4 বছরটা সে ইংলিশ মিডিয়ামে পড়েছে এটা মিন করে। আচ্ছা, দ্যাটস ওয়াই তারা পরবর্তী আইএলটিএস দেওয়ার প্রয়োজন হয় না। Okay, আবার আন্ডারগ্রেডের স্টুডেন্টদের ক্ষেত্রেও সেক্ষেত্রে ডিরেক্টলি আইএলটিএস ছাড়া যাওয়ার সুযোগ রয়েছে, স্পেশালি যেমন মাল্টাতে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। ইভেন আমরা সাউথ কোরিয়াতে ইএসএল প্রোগ্রামের জন্য বা সাউথ কোরিয়াতে সুযোগ রয়েছে। ইভেন ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে, ইনফ্যাক্ট ইংল্যান্ডের ব্যাপারেও যে মানুষের জন্য ভয় আছে, এখানেও কিন্তু উইদাউট আইএলটিএস অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। ইংল্যান্ড নিয়ে যে প্রসঙ্গ উঠাইলেন স্যার, ইউকে এবং অস্ট্রেলিয়াতে ভিসা রেশিও নিয়ে এক একজন এক এক মত বলে, আপনার এক্সপিরিয়েন্স কি বলে? ইউকে এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া একটা সময় কিছুদিন আগেই লেভেল 1-এ ছিল, নাও লেভেল 3, বাট এটা নিয়ে কিছু স্টুডেন্ট অনেক সময় ভয় পাচ্ছে। কারণ কি, তারা চিন্তা করছে লেভেল 3-তে ভিসা রেশিও কমে গেছে। বিষয়টা এরকম না। ব্যাপার হলো যে একটা স্টুডেন্ট কেন অস্ট্রেলিয়াতে যাবে পড়ার জন্য, তার আইএলটিএস এর রেজাল্ট কেমন, একাডেমিক রেজাল্টগুলো কেমন, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। পাশাপাশি তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা কেমন আছে, তার সোর্স অফ ফান্ডগুলো কী আছে, সে যে 2 বছর 3 বছর পড়বে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার পার্সোনাল যে টাকা পয়সা বেয়ার করার ক্ষমতা, স্পন্সরের যে সোর্স অফ ফান্ডগুলো, এটা যদি জেনুইন থাকে, আইএলটিএস যদি ঠিক থাকে, এবং আফটার স্টাডি সে ব্যাক করার জন্য যে ধরনের সিকিউর করা দরকার, ফ্যামিলি টাইগুলো মিলে সাবমিট করা দরকার, সেটা যদি থাকে তাহলে স্টুডেন্টের ভিসার ক্ষেত্রে কোনো জটিলতা নেই, লেভেল 3-র কারণে কোনো অসুবিধা নেই। অ্যান্ড সেকেন্ড থিং, ইউকের ব্যাপারে আপনি বলেছেন, ইউকেটা স্পেশালি যেটা চিন্তা করতে হচ্ছে যে এখন আগে ক্যাশ লেটার দিলেই ভিসা হয়ে যেত, বাট এই অবস্থার ক্ষেত্রে ক্যাশ দ্যাট মিনস হলো কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ। এই ক্যাশ লেটার ইউনিভার্সিটি থেকে যেটা দেয়, ইউনিভার্সিটি থেকে যেটা দেয়, অফার লেটারও বলে অনেকে। প্রথমত হলো অফার লেটার দেয়, অফার লেটার হওয়ার পরে তার একটা প্রি ক্যাশ ইন্টারভিউ হয় ইউনিভার্সিটি থেকে। ইন্টারভিউ হওয়ার পরে দেন তাকে টিউশন ফি ডিপোজিট করতে বলে, টিউশন ফি ডিপোজিট করা বলে, দেন হলো কনফার্মেশন মানে 4 নাম্বার স্টেজ। দেন এই ক্যাশ লেটার পাওয়ার পরে নর্মালি টিয়ার 4-এ 2010-11 দিকে একদম পুরো ভিসা হইতো এবং লাস্ট কিছুদিনের ভিসা। বাট স্টিল বাংলাদেশের জন্য কিছু কিছু জায়গায় ইন্টারভিউ হচ্ছে এম্বাসিতে, এই জাস্ট নাও 2-3 মাস আগে থেকে এটা শুরু হয়েছে। ইউকে ভিআই ইন্টারভিউটা কন্ডাক্ট করতেছে, সেক্ষেত্রে স্টুডেন্টের এখানেও ভয়ের কিছু নাই।
যদি তার ইন্টেনশনগুলো এবং এসওপিতে যে লেখা এবং তাকে যে কোশ্চেনগুলো করবে সেটা প্রপার আনসার দেওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই মানে একটা প্রস্তুতি নিয়ে ইন্টারভিউতে গেলে ভিসা পাওয়ার সম্ভাবনা ব্যাপক। রাইট। এই জায়গাটা প্রস্তুতির জায়গায় কথা আসলো, আপনি তো নিজে মাদ্রাসায় পড়েছেন এবং মাদ্রাসার স্টুডেন্টরা তুলনামূলক একটু সংকীর্ণতায় ভুগে যে আমি কি আসলে বিদেশে পড়তে পারবো কি না, বা তারা ক্যারিয়ারে কি করবে, তাদের রেশিও, সুবিধা এবং অবস্থাটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি অ্যাজ এ মাদ্রাসা স্টুডেন্ট দীর্ঘদিন ধরে এই ট্রেড নিয়ে স্ট্রাগল করছি। আমি মাদ্রাসা স্টুডেন্টের জন্য স্পেশালি কিছু অফার ব্যক্তিগতভাবে করেছি, তাদের জন্য কোনো সার্ভিস চার্জ নাই কোনো কান্ট্রির জন্য। মাশাআল্লাহ। এটা হলো আমার দিক থেকে বড় ধরনের একটা অফার। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য টিকিট পর্যন্ত আমরা ফ্রি দিয়ে থাকি, ফ্রি টিকিট দিয়ে থাকি, মানে যাদের সামর্থ্য থাকছে যাদের না। সামর্থ্য নাই তাদের ক্ষেত্রে, এবং সামর্থ্য থাকলেও তার কোয়ালিটি ভালো, স্কলারশিপের পরিমাণ বেশি করে দিয়ে থাকি। আর মাদ্রাসা স্টুডেন্টদের হীনমন্তায় ভোগার কোনো কারণ নাই। জাস্ট যার আইএলটিএস আছে এবং একাডেমিক রেজাল্ট 3.50 উপরে আছে, সে সব ম্যাক্সিমাম কান্ট্রির জন্য এলিজিবল বিকজ অফ এইচএসসি যে রেজাল্ট এবং আলিমের যে রেজাল্ট দুইটা সেম ভাবে বিদেশে কাউন্ট করা হয়। এক্সেপ্ট দুই একটা কান্ট্রিতে হয়তো কিছু কিছু ক্ষেত্রে মূল্যায়নের ক্ষেত্রে কম পাওয়া যায়, 19-20, বাট এটা ভিসার জন্য খুব বেশি এফেক্ট করে না। ইভেন আমরা যদি চিন্তা করি এইচএসসি পাশে একটা স্টুডেন্ট উইদাউট আইএলটিএসে যেতে পারছে, ওই কান্ট্রিতে সেম কান্ট্রিতে মাদ্রাসা একটা স্টুডেন্টও উইদাউট আইএলটিএস যেতে পারছে এবং স্কলারশিপের ক্ষেত্রে সেম ভাবে প্রায়োরিটি পাচ্ছে। সো তাদের জন্য হীনমন্তায় ভোগার কোনো কারণ নাই এবং তারা চাইলে আমাদের কাছে আসলে আমরা উইদাউট সার্ভিস চার্জে সকল প্রসেসগুলো করে দেব। প্রসেসে গিয়ে সবচেয়ে বড় অসুবিধা হয় স্যার যে ব্যাংক স্টেটমেন্ট থাকে না, অনেকের টাকা কম থাকে, নানান ইস্যুস থাকে। এখানে কি আপনারা কোনোভাবে হেল্প করতে পারেন? একটা স্টুডেন্টের ব্যাংক স্টেটমেন্ট থাকে না, না থাকাটা, ব্যাংক স্টেটমেন্ট থাকে বাট প্রসেসটা জানা না কিভাবে করতে হয়। আবার অনেকের ব্যাংক স্টেটমেন্ট থাকেও না, মেইনটেইন করার বিষয়টা থাকে না। এক্ষেত্রে আমরা কয়েকদিন আগে আমাদের অ্যাসোসিয়েশন থেকে কয়েকটি ব্যাংকের সাথে আমরা বসেছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে ডিক্লেয়ার করেছেন, আমরা সংসদে তার বক্তব্যের মধ্যে শুনতে পেরেছি, কিছু কান্ট্রির জন্য স্পন্সরের ব্যাপারে ব্যাংকগুলোকে উৎসাহিত করেছে। এটা একটা বড় ব্যাপার এবং অনেকগুলো ব্যাংক স্টুডেন্টদের স্পন্সরের ক্ষেত্রে সাপোর্ট দেওয়ার সুযোগ করে দিয়েছে, এটা লিগালি প্রসেস করার জন্য সুযোগ করেছে। যেহেতু আমাদের প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করেছেন, সেক্ষেত্রে আমরা ওই ব্যাংকগুলো সাজেস্ট করি এবং ব্যাংক প্রপার ওয়েতে তাদের এই ডকুমেন্ট স্পন্সরের ক্ষেত্রে সাপোর্ট দিয়ে থাকে। ফাইল ওপেনিং এ কি আপনার কোনো টাকা নেন? না, আমি 2007 থেকে স্টিল আজকে পর্যন্ত আমাদের ফাইল ওপেনিং চার্জের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম কান্ট্রিতেই ফাইল ওপেনিং চার্জ ছিল, বাট গত 5 বছরের মধ্যে আমরা টোটালি ফাইল ওপেনিং চার্জটা বন্ধ করে দিয়েছি, কোনো ফাইল ওপেনিং চার্জ নেই। ইনফ্যাক্ট আমাদের অফিস অপারেশন বনানীর মতো ওয়েল লোকেটেড জায়গায়, বাট আমরা কোনো ফাইল ওপেনিং চার্জ নিচ্ছি না। কত বছরের স্টাডি গ্যাপ থাকলে একটা মানুষ করতে পারে সর্বোচ্চ সর্বনিম্ন? এই ক্ষেত্রে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। স্টাডি গ্যাপটা ডিপেন্ড করে আমি কোন সাবজেক্টের জন্য যাচ্ছি, যেমন আমি অনার্স পাস করি কি মাস্টার্সের জন্য যাচ্ছি নাকি ইন্টারমিডিয়েট পাস করে অনার্স করার জন্য যাচ্ছি। যদি আমার ব্যাপার হয় আমি ইন্টারমিডিয়েট পাস করে যাচ্ছি, স্ট্যান্ডার্ড হলো 1 থেকে 3 বছর পর্যন্ত ম্যাক্সিমাম কান্ট্রিতেই স্টাডি গ্যাপটা অ্যাকসেপ্ট করে। ইনফ্যাক্ট আমরা প্রসেস করতে পারি ফর মাল্টার জন্য বা আদার্স কান্ট্রি হিসাবে আমরা মালয়েশিয়া, ছোট কান্ট্রিগুলো চিন্তা করলে এগুলোতে 3-4-5 বছরের গ্যাপ হলো প্রসেস করা যাচ্ছে। আর মাস্টার্সের জন্য 5 থেকে 10 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ হলো প্রসেস করা যায়। এবং ভালো কান্ট্রি হিসাবে চিন্তা করলে যেমন নিউজিল্যান্ডের ক্ষেত্রে যদি 7-8 বছরের গ্যাপ থাকে তবুও অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে, বাট এই গ্যাপটাকে প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে, আমি জব করলে জবের ডকুমেন্টস দিতে হবে বা কি কি কারণে গ্যাপটা হয়েছে সেই জায়গাগুলো আমাকে কভারেজ দিতে হবে। আন্ডারস্টুড। আইএলটিএস এ কত স্কোর করলে স্যার আমি একটা ভালো স্কলারশিপ পাইতে পারি? আপনার কোশ্চেনটা খুব সুন্দর, বাট আইএলটিএস এর স্কোর শুধুমাত্র স্কলারশিপের জন্য হেল্প করে না। সেই ক্ষেত্রে আমাকে আইএলটিএস এর স্কোর যেরকম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা ফিল আপ করে, প্লাস আমার একাডেমিক রেজাল্টটাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হয় এখানে। যেমন আমি রেজাল্ট ভালো হলে এবং আইএলটিএস এর রেজাল্ট এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস 3টা কম্বিনেশন আমার স্কলারশিপের পরিমাণটা বাড়ে। অনলি একাডেমিক রেজাল্ট এটা দিয়েই যে আমি স্কলারশিপ ভালো পাচ্ছি, যা পাচ্ছি, বাট যদি আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বেশি থাকে সেক্ষেত্রে আমি আরও বেশি স্কলারশিপের পরিমাণ বেশি পাবো। বাট অস্ট্রেলিয়া, ইউকে এইসব কান্ট্রিগুলোতে জাস্ট অ্যাডমিশন পেলেই মিনিমাম 20%, 30%, 40% স্কলারশিপের অবস্থান আছে। একমাত্র কান্ট্রি সাউথ কোরিয়া, যে সাউথ কোরিয়াতে আপনার আইএলটিএস এর যত স্কোর ভালো হবে তার স্কলারশিপের পরিমাণটা বাড়ছে। ইভেন তার আইএলটিএস এর মেয়াদটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সে স্কলারশিপটা অ্যাভেল করতে পারতেছে। স্যার, বাইরে যাওয়ার সময় অনেক স্পন্সরশিপ বা আনুষঙ্গিক ডকুমেন্টেশন দরকার পড়ে, যেগুলো আমরা জেনারেল মানুষ আসলে ধরতেই পারি না বা ভুল হয় সবচেয়ে বেশি। এইখানটায় আপনাদের সেবা কি আছে? ওকে, আমরা যেহেতু আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, একটা স্টুডেন্ট চাইলে সে নিজে নিজেও প্রসেস করতে পারে, বাট যেহেতু আমরা উইদাউট সার্ভিস চার্জেই ম্যাক্সিমাম কান্ট্রিতে কাজ করছি, আপনাদের লাভটা কই?
আমাদের লাভের ক্ষেত্রে হলো আমরা ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করি, আমরা ইউনিভার্সিটির প্রতিনিধি, ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করার কারণে আমরা একটা কমিশন পেয়ে থাকি। ইউনিভার্সিটি থেকে আপনারা ইয়েস, fees পান। ইউনিভার্সিটি থেকে ওয়ান কাইন্ড অফ রেমিটেন্স আমরা আর্ন করি বাংলাদেশ থেকে, যে টিউশন ফিটা পাঠায় তার আলোকে স্টুডেন্ট যদি সিঙ্গেল প্রসেস করে সে তার টিউশন ফি 10,000 পাউন্ড 10,000 ইউরো সে পাঠিয়ে দিয়েছে, বাট এখান থেকে 1 টাকাও ব্যাক করে না। বাট আমরা যে 10,000 পাউন্ড বা 10,000 ইউরো সে আমাদের থ্রুতে ইউনিভার্সিটিতে পাঠাইছে, আমরা অ্যাজ এ পার্টনার অফ দ্য ইউনিভার্সিটি, সো আমাদেরকে সে 10% 20% বা যে কোনো একটা পার্সেন্টেজ আমাদেরকে রিটার্ন কমিশন হিসেবে দিচ্ছে অ্যাজ এ পার্ট অফ ইউনিভার্সিটি, অ্যাজ এ পার্টনার অফ দ্য এবং ইউনিভার্সিটি। তার একটা অথেন্টিক ওয়ে থাকছে বা কথা বলার জায়গা থাকছে, Right, right. যে আমার এটা কই গেল, আমার এটা জবাবদিহিতার Right, জায়গা right. থাকছে। ওকে, এই জায়গাগুলোতে আমরা হেল্প করে থাকি। আর পাশাপাশি স্পন্সরের ক্ষেত্রে যে জিনিসটা লাগে, একটা স্টুডেন্টের যদি কানাডা বা অস্ট্রেলিয়া বা যে কোনো কান্ট্রির জন্য প্রসেস করার জন্য 2-3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথম থিং হলো তার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, একাডেমিক, প্রথম হলো তার একাডেমিক ডকুমেন্টেশন সবকিছু লাগলো, জি। সে অফার লেটার পেলো, তারপরে তার Interview sponsor, হইলো। তার ইন্টারভিউ হওয়ার অফার পেয়ে গেছে, তার টিউশন ফি পাঠাইতে হয় বা না হয়, কিন্তু যখন এম্বাসি ফেস করতে হচ্ছে তার আগে স্পন্সরটা গোছাইতে হচ্ছে। কে স্পন্সর? বাবা অথবা মা। অনেক ক্ষেত্রে স্টুডেন্ট নিজেও স্পন্সর হচ্ছে। তাহলে যিনি স্পন্সর হচ্ছেন তার সোর্স অফ ফান্ডগুলো কোথায়, বাবার ব্যাংক স্টেটমেন্টটা কোথা থেকে দিলাম, 50 লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট দিলাম, তাহলে এই টাকাটা কোথা থেকে আসছে, সোর্স অফ ফান্ড। সোর্স অফ ফান্ডের ক্ষেত্রে গভর্নমেন্টকে সে ট্যাক্স দিচ্ছে কিনা, ওই দেশের সরকার দেখতে চাচ্ছে যে তার ওই সে গভর্নমেন্টকে ট্যাক্স পে করে কিনা, এবং ট্যাক্স পে করলে 2 ইয়ার্সের ট্যাক্সের ডকুমেন্টেশন লাগতেছে, জব করলে জবের ডকুমেন্টেশন লাগতেছে, বিজনেস করলে ট্রেড লাইসেন্স সহ এই ডকুমেন্টসগুলো লাগছে। এর বাইরেও যেমন বাড়ি, তার ইনকামটা বাড়ি ভাড়া থেকেও, বাড়ি ভাড়া থেকে ইনকাম পেয়ে থাকে, সেক্ষেত্রে তার রেন্টাল ডিডগুলো লাগছে। এই যে ডকুমেন্টেশনগুলো বিস্তর, আরও এর বাইরে আরও কিছু হয়তো অন্য জায়গা থেকে ইনকাম আছে, এফডিআর আছে, সেখান থেকে একটা ইনকাম পায়, যত ছোট ছোট জায়গা থেকে ইনকাম করে থাকে, প্রত্যেকটা ইনকামকে আমরা টোটালি আমাদের এক্সপার্ট কাউন্সিলদের মাধ্যমে আমরা এটাকে সুন্দর করে এম্বাসির সামনে উপস্থাপন করতে পারি, এবং সেক্ষেত্রে টোটাল সাপোর্টিংয়ের ক্ষেত্রে যা সাপোর্ট লাগছে সেটা আমাদের এক্সপার্ট টিম তাদেরকে গাইডলাইন দেয়, এবং আমরা উইদাউট সার্ভিস চার্জ ফ্রিতে বসে আপনার কাজ করে দিচ্ছি। তাই আপনাকেও আমি অনুরোধ করব আপনি অফিসে আসেন এবং আমাদের এক্সপার্ট কাউন্সিল থেকে তথ্য নেন, নো নিড টু পে, জাস্ট প্রসেস করেন, ভিসা পান, দেশে বিদেশে গিয়ে দেশের জন্য কিছু করেন, মাশাআল্লাহ। দেশের জন্য ইনকাম করেন। দিস ইজ মাই মোটো। যদি খরচের হিসেব বলেন স্যার, যে কম খরচ ইউরোপের কোন দেশগুলো হইতে পারে? আমাদের দেশে স্টুডেন্ট যারা আছে তারা বেসিক্যালি যে জিনিসটা খুঁজে, আমি কম টাকায় যেতে চাই, ভালো কান্ট্রিতে যেতে চাই, সঠিক। সেক্ষেত্রে একটা স্টুডেন্টের জন্য সাজেশন হতে পারে যেমন খুবই কম টাকা, ফুল ফ্রি পড়ার জন্য জার্মানি আছে। হ্যাঁ, জার্মানিতে কোনো টিউশন ফিস নাই, কি বলে? একদম জাস্ট প্রসেসিং টাইমটা একটু লম্বা, জাস্ট 2 ইয়ার্সের কাছাকাছি সময় লাগে, বাট কোনো টিউশন ফিস নাই, ফুল ফ্রি পড়ার সুযোগ রয়েছে। কোনো টাকা লাগে না পড়তে? না, কোনো টাকা লাগে না, একদম ফুল ফ্রি, ফুল পাবলিক ইউনিভার্সিটি এবং ফুল ফান্ডেড, ফুল পড়ালেখার জন্য কোনো খরচ নেই, এই একটা সুযোগ রয়েছে। এবং ইতালির জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, ইতালির ক্ষেত্রেও কোনো টিউশন ফিস নাই এবং ফুল ফান্ডেড স্কলারশিপ, ইভেন স্টুডেন্ট তার স্টাইপেন্ড পেয়ে থাকে সেখান থেকে। সো এই অপশনটা রয়েছে। এর মধ্যে যদি টাকা দিয়ে কম টাকার হিসাব চিন্তা করি, তা আমরা কম টাকার মধ্যে আমরা মাল্টার জন্য প্রসেস করতে পারতেছি, হাঙ্গেরিতে প্রসেস করতে পারতেছি, কোরিয়াতে খুবই কম টাকা, 4-5 লাখ টাকার মধ্যে কোরিয়াতে যাওয়ার সুযোগ রয়েছে। ইভেন ইউরোপের কান্ট্রির মধ্যে যদি অন্য দিক চিন্তা করে থাকি, সুইডেন ফিনল্যান্ডে একটু টাকা বেশি লাগলেও যেখানে ফ্যামিলি সহ, স্পাউস সহ যাওয়ার সুযোগ রয়েছে। সুইডেনে সুবিধা হলো নিজে যেতে পারতেছে, বাচ্চা থাকলে ফ্যামিলি নিতে পারছে, বাচ্চা সহ। এবং ইউকেতেও এমআরইএস প্রোগ্রাম আছে যেখানে ফ্যামিলি সহ ফুল ফ্যামিলি প্রোগ্রাম যেতে পারে। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, কানাডা এসব কান্ট্রিতে ফুল ফ্যামিলি যাওয়ার জন্য সুযোগ রয়েছে। সো ভয় নাই, এই জন্য বলবো যে আমি যেখানেই যেতে চাই না কেন, আমার যদি একাডেমিক রেজাল্ট ঠিক থাকে, আইএলটিএস এভারেজ থাকে মোটামুটি 6 বা 6.5 থাকে, আমার জন্য অনেক দেশ ওপেন, নিজে যেতে পারবো, ফ্যামিলি নিতে পারবো, বাচ্চা সহ যেতে পারবো, এই অপশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। অথচ আমরা ভয়ে অবৈধ পথে, সমুদ্র পথে, নৌকায় দিয়ে কত মানুষ গিয়ে মারা যাচ্ছে ভাই। অথচ আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে সহজে আইনগতভাবে যাওয়া কত বেশি সহজ আর নিরাপদ। রাইট, আমি একেবারেই সঠিক যে স্টুডেন্টদের ক্ষেত্রে স্পেশালি যে জিনিসগুলো হচ্ছে, আর 10 বছরের গ্যাপ যদি থাকে মাস্টার্সে, তাও যদি অ্যাপ্লাই করা যায় তাহলে আর যাইতে পারে নাকি? এভরিওয়ান ক্যান গো। ইয়েস, যদি স্টুডেন্ট চিন্তা করে আমি যেতে চাই এবং অস্ট্রেলিয়াতে যেতে চাই, নিউজিল্যান্ডে যেতে চাই, যেখানে ফুল ফ্যামিলি সহ যেতে চাই, তার শুধু একটাই দরকার, তার শুধু ইচ্ছা করা দরকার, আমি যেতে চাই। আমি অনার্স যে পাস করেছে সে 3 মাস আইএলটিএস এর জন্য সিট করলে বসলে সে আইএলটিএস ইজিলি 6.5 পেয়ে যাবে। 6.5 পেলে সে ইজিলি বৈধভাবে মিনিমাম টিউশন ফিতে 15-20 লাখ টাকার মধ্যে সম্মানের সাথে ভবিষ্যৎ। ইয়েস, আমি জানি না এই ভিডিও আপনি দেখবেন, শেয়ার করবেন কিনা, কিন্তু আমি রিকোয়েস্ট করতে চাই, ভাই নদী পথে কন্টেইনারের ভেতরে জীবনের ঝুঁকি নিয়ে নিজের জীবন, পরিবার এবং আপনার পুরো ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলবেন না। আপনি যেতে পারবেন কি না, আপনার সম্ভব কিনা, একবার আসেন, কথা বলেন, যাচাই করেন, তারপরে করেন। আলসেমি করে রিলস দেখে দেখে টাইম ওয়েস্ট করেন না। আমরা অ্যাড্রেস দিয়ে দেবো, কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে দেবো, আসেন, সেভ ইউর লাইফ অ্যান্ড মেক ইউর ফিউচার। স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। স্কোর কত?
জি, আমার ওভারঅল স্কোর হচ্ছে 7.5। 7.5 তো ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ স্যার। কতদিন পড়তে হয়েছে? বেশি দিন পড়িনি, আমি ডাইরেক্ট হচ্ছে গিয়ে এদের প্র্যাকটিক্যাল ইংলিশের যে আইএলটিএস কোর্স সেটা পড়েই হচ্ছে গিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিই। ওই 3 মাস পরেই? জি, 3 মাস পরেই, তবে কিছুদিন ক্যান্ডিডেট ব্যাচে থাকি, তো হ্যাঁ ওটার পরপরই দিয়ে দিই। এই সিক্রেটটা কি? 7.5 মানে তো হিউজ। হাউ ইউ ডিড ইট? ওয়েল, স্পেশাল কোনো সিক্রেট আসলে নেই। তো আসলে যদি সিক্রেট বলতে হয়, ছোটোকাল থেকে আসলে ইংলিশ মুভি বা কার্টুন এগুলো দেখি যত বড় হওয়া, বাট স্টিল স্পিকিং এটা খুব ডিজাস্টার্স অবস্থা ছিল। কেন? বিকজ আমি কিছুটা শাই আর ওয়েল ইন্ট্রোভার্টেডও ছিলাম, তো অ্যাকচুয়ালি বাইরে তেমন একটা মানে মেলামেশাও হতো না। বাংলাতেও এরকম কথা বলতে পারতাম না, এমনকি স্ট্রেঞ্জারদের সাথে। আর আয়াস তো স্পিকিং তাও ইংলিশে, তো প্রথম বিগিনিং লেভেলে স্পিকিংটা খুবই ভয়ানক অবস্থা ছিল। তো সেখান থেকে হঠাৎ যখন এদের নাম শুনি যে এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসায় বসে আমাকে একটা সার্ভিস দিবে, বসায় বসে আমাকে শুধু ইংলিশই স্পিকিং করাতে জোর দিবে, তো সেটা লোভেই যাই আর কি। আচ্ছা। তো তো তাও আর কি এত লেন্দি, এত স্লো পেসড একটা কোচিং, মানে এত লং ডিউরেশন ক্লাসেস, এটা শুনলেও আসলে খুবই অলসতা লাগে। তো প্রথম আসলে চাইনি যে এখানে পড়াশোনার কন্টিনিউ করবো, আইএলটিএসের জন্য প্রিপারেশন এখানে শুরু করে দেবো। প্রথমে এটা টার্গেট ছিল না, বাট আমার বড় ভাই যে আমার ছোটোকাল থেকে একটু দেখাশোনা করে উঠেছে, সে যখন জানতে পারে যে না আমি আইএলটিএস দিব, সে হঠাৎ একদিন আমার কাছে একটা এভিডেন্স চায় যে তুই যে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছিস সেটা এভিডেন্স কই, প্রুফ কই, তোর প্রিপারেশনের যে প্রিপারেশন থাকে না যে খাতায় বই লেখা খাতা লেখি, হ্যাঁ লেখালেখি। বই খাতা লেখালেখি। বাট ইনিশিয়ালি যখন সেলফ স্টাডিতে ছিলাম, বিকজ আমি তো মেলামেশা টাইপ না, কোচিং তো একটা গ্রুপ থাকে প্রত্যেক ব্যাচে, মানে মানুষের সাথে কথা বলতে সংকোচ লাগে। অনেক সংকোচ ছিল, অনেক। প্র্যাকটিক্যাল ইংলিশের যদি বললো যে ভাইয়া সিক্রেটটা কি, বা এদের ভেতরে থেকে মনে হয়েছে যে এইটা আসলে সবচেয়ে বেশি কাজ করছে আমার ক্ষেত্রে? সেটা হচ্ছে ইংলিশ এনভায়রনমেন্ট, 24/7 ইংলিশ এনভায়রনমেন্ট। যতক্ষণ আমি ক্যাম্পাসে থাকবো, ক্যাম্পাসে থাকি বা আপনার ডর্মে থাকি, যদিও আমি নন রেসিডেন্সিয়াল, তাও ডর্মে এদিকে কখনো কখনো যাওয়া আসা হয়েছে, যখনই যাওয়া আসা হয় বা ক্যাম্পাসে থাকা হয় শুধু ইংলিশ। এমনকি কেউ যদি বাংলায় কথা বলে থাকে একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড, তাকে ফাইন দিতে হবে। আইদার সে টাকা দিবে, পার ওয়ার্ড আই গেস 10 থেকে 20 টাকা পার ওয়ার্ড। তো একজন ছেলে তো ভুলে ভালে একটা ওয়ার্ড বলবে না, অনেকগুলোই বলে ফেলে। অথবা 5-7টা ভিডিও বানাতে হবে কিসের? একটা নির্দিষ্ট টপিকের উপরে, সেটাও ইংরেজিতে। তো ওকে। যেটা আলটিমেটলি অ্যাকচুয়ালি স্পিকিং এ একটা পার্ট আছে, পার্ট 2 কিউ কার্ড, সেখানে টাইম ম্যানেজটা একটু খুবই প্র্যাকটিসের বিষয়, লং টার্ম প্র্যাকটিসের বিষয়, টাইম ম্যানেজ হয় না অনেকের। তো এখানে যে পানিশমেন্ট, যে 2 মিনিট প্রত্যেকটা ভিডিও 2 মিনিট করে বানানো টপিক, নির্দিষ্ট টপিকের উপরে ইংরেজি ভাষায় হেল্প করতো, যদিও এটা পানিশমেন্ট বলা হয়, বাট দ্যাটস আ প্র্যাকটিস। বাট দ্যাটস এ প্র্যাকটিস, সিক্রেট প্র্যাকটিস বলা যায়। কি নাম বাবা? My name is Shagor Pal. You can address me Shagor. সাগর। কোন জেলা থেকে আসা? Originally, I am come from Jaipur district. Now, currently I'm staying in Dhaka Mirpur 10. জয়পুরহাট থেকে আসা। Yes. কি শুনে বা কোন জায়গা মনে হয়েছে যে আমার প্র্যাকটিক্যাল ভালো করবে? At first, I have to talk about my past. আমি কিছুদিন আগে, বছর দুয়েক আগে একটা কোম্পানিতে জব করতাম। কোম্পানিটা ছিল অস্ট্রেলিয়ান বেস একটা মার্কেটিং এজেন্সি। আচ্ছা। অ্যান্ড আমি তখন ইংলিশ নিয়ে অনেক সমস্যা ফেস করতাম, তাদের কমিউনিকেশন আমি বুঝতে পারতাম না, যার কারণে তাদের সাথে আমি আন্ডারস্ট্যান্ডিং করতে পারতাম না, বিষয়গুলো আমি বুঝতে পারতাম তবে তাদের এক্সপ্লেন করতে পারতাম না। এই সমস্যাটার কারণে গত অনার্স পরীক্ষার সময় আমি আমার কোম্পানি থেকে কোয়েট করি। তারপর অনার্স পরীক্ষা শেষ করি, তারপরে ভাবি যে নিজে কিছু করা যায় নাকি, একটু চেষ্টা করি, যেহেতু ফ্রিল্যান্স মার্কেট, এখানে অনেক কিছু করার অপরচুনিটি থাকে। আমি নিজে নিজে ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করলাম, 2টা ক্লায়েন্ট পেয়েছিলাম অলরেডি। তারপরে তাদের সাথে মিটিংয়ে বসছি, আমি বসার পর তারা যা বলতেছে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, তবে আমি তাদের এক্সপ্লেন করতে পারতেছি না বিষয়টা, যে কেমনে আমি কাজটা করবো তাদের জন্য। তারপর চিন্তা করি যে আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। প্রথমত ইংলিশ, এটা খুব কঠিন একটা জিনিস সেই সময় আমার কাছে ছিল। আমি রাগ করে মিটিং থেকে বেরিয়ে চলে আসি। তারপর সিদ্ধান্ত নেই যে আমাকে আগে ইংলিশ শিখতে হবে, তারপরে আমি এই ইন্ডাস্ট্রিতে ফিরে আসবো আবার। তারপরে
আমার কিছু বন্ধু বান্ধব ছিল যারা অনেক ভালো ইংলিশ পারতো, অ্যান্ড তারপরে আমি ফেসবুকে অ্যাড দেখি যে এই ইনস্টিটিউটটা প্র্যাকটিক্যাল ইংলিশ একটা ভালো এনভায়রনমেন্ট দেয় ইংলিশ শেখার জন্য। তারপরে আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করি যে এটা কেমন হবে, তারা বলে যে ভালো হবে, এখানে অনেক ভালো ভালো মেন্টর আছে যারা তোমাদের হেল্প করবে যে ভালো একটা ইংলিশ স্পোকেন স্কিল অর্জন করার জন্য। তারপরে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ঢাকায় চলে আসলাম। আসার পর প্র্যাকটিক্যাল ইংলিশে ভর্তি হলাম। আমি একজন রেসিডেন্সিয়াল স্টুডেন্ট ছিলাম। তারপরে বেসিক কোর্স শুরু করলাম ক্লাস। জার্নিটা অনেক কঠিন ছিল প্রথম দিকে, যেহেতু তারা অনেক প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু মানে হোমওয়ার্ক প্লাস পড়াশোনা কমপ্লিট করানোর জন্য। আমি ভাবলাম যে প্রথমে আমি ভাবছিলাম যে প্রেশারটা আমি নিতে পারতেছিলাম না। এমনকি কেউ ক্লাস ব্যতীত কেউ ডরমিটরিতে থাকতে পারবেন না। ডরমিটরি আমাদের থাকার জায়গা, ওখানে কেউ থাকতে পারবে না। যদি সে ক্লাসে অ্যাটেন্ড না থাকে সে ডরমিটরিতে থাকতে পারবে না, সে বাইরে চলে যেতে হবে। বেশ কিছুদিন এমনকি অনেক মেন্টর গিয়ে আমাকে ধরে নিয়ে আসছিল, আমি 2-1 দিন ক্লাস মিস দিয়েছিলাম, যেটা খুব পেইনফুল ছিল। আবার সাথে সাথে যে মেন্টরগুলো ছিল মানে তারা ক্লাস ফাঁকি দেওয়ার জন্য ধরে নিয়ে আসা হয়েছে, আয় বাচ্চা। হ্যাঁ, যে তুমি ক্লাস ফাঁকিদের রুমে থাকতে পারবে না, এরকম কোনো রুলস আমাদের নাই। ভেরি গুড। তারপরে চিন্তা করলাম যে দেখি এই জার্নিটা একটু এনজয় করার চেষ্টা করি আর কি। তারপরে আস্তে আস্তে অ্যাডাপ্ট হওয়া শুরু করলাম। সো ফিউচার কি মনে হচ্ছে? Now I have completed my basic course from Practical English, and I have decided to grow abroad for my higher studies. After coming Practical English, I decided. Okay. Before coming, আমি কোনো কিছুই চিন্তা করিনি যে বিদেশে যাব পড়তে কিংবা যাব না, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। এখন নেক্সট আমি আইএলসে শিফট ভাবতেছি, মানে আমি শিফট করবই। বা মানে যে যেহেতু- ছেলে কথা বলতে পারতো না ইংরেজিতে, হ্যাঁ। সে ইংরেজির বেসিক কোর্স করার পরে এখন আইএলটিএস এর জন্যও প্রস্তুতির চিন্তা করছে। ব্রিলিয়ান্ট। One thing is very important here. When I came to the practical English, my orientation class, at that time I didn't say any single English language. Also, I can't introduce myself also. খুবই প্রেশার মনে হচ্ছিল সেই সময়টাতে আমার নিজের পরিচয় দিতেও কষ্ট হচ্ছিল। হ্যাঁ, প্রচণ্ড কষ্ট। এমনকি আমি আমার কলেজের পরিচয় দিতে গিয়ে বাংলা বলে ফেলেছিলাম, যেটা আমার জন্য খুব পেইনফুল ছিল। আর টিচারদের কথা যদি আমি বলি, এরা অনেক হেল্পফুল। এমনকি ডরমিটরিতে একজন মেন্টর সবসময় থাকে, আচ্ছা। যে মেন্টরটা আপনাকে সবসময় সাপোর্ট দেওয়ার জন্য থাকবেই, এমনকি সারা রাত পর্যন্ত। আমি অনেক সময় 2টার দিকে কারোর কাছে হেল্প নিতে গিয়েছিলাম, তারা হেল্প করেছিল, অলরেডি আমাকে হেল্প করেছিল। কিছু বুঝতাম না, মাঝে মাঝে কিছু ক্লাস মিস দিয়ে ফেলতাম প্রেশারের জন্য, যে ক্লাসগুলা ওনাদের থেকে পরে আবার বুঝে নিতে পারছিলাম, যেটা অনেক হেল্পফুল হয়েছিল আমার ক্ষেত্রে। ইনশাআল্লাহ। উইশ ইউ অল দ্য বেস্ট ব্রাদার। আল্লাহ ব্লেস ইউ। ফরিদপুর থেকে আসা, দেখি শুধু ইংলিশ কোর্সটা করবার জন্য? জি জি। ভেরি গুড। ধরো মফস্বলের বা ঢাকার বাইরের মেয়েদের জন্য তো অনেক অসুবিধে, জি স্যার। বিশেষ করে পরিবারের সেফটি সিকিউরিটি বা কোথায় পাঠাচ্ছে এই নিয়ে তুমি কেমনে ম্যানেজ করলো, বা বাবা মা কেমনে সন্তুষ্ট হলো আপু? আমার হচ্ছে ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি শিক্ষক হব। টিচার। জি। সো এই হিসাবে দেখতে গেলে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট। তো চাকরি নিতে গেলে এখন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের চাকরির জন্য খুবই টাফ হয়ে যায়। তো আমি ভাবলাম যে কিছু ইউনিক করা যাক, যদি আমি আইএলস করি, ইংলিশ শিখি, তো আমার জন্য এটা ইজি হবে। আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এটা আবার কেউ চেক করবে না, তো এই জন্য আমি ইংলিশ শেখাটা ইম্পর্টেন্ট মনে করছি। তারপর ঢাকায় আসা, ভাইয়া প্র্যাকটিক্যাল ইংলিশে ভর্তি করে দিল। তো সেখানে এখন বেসিক কমপ্লিট করছি, বর্তমানে আইএলসে ঢুকছি। বেসিকের অভিজ্ঞতা কি, এটা কেমন জার্নি ছিল? অসাধারণ ছিল। আমি আগে ভাবতাম যে অন্যান্য কোচিং সেন্টারের মতো মেবি 2-1 ঘন্টা ক্লাস হবে, দেন ছুটি, বাসায় চলে যাব, ফুর্তি করব, শেষ, বেসিক কোর্স শেষ। কিন্তু আমি প্র্যাকটিক্যাল ইংলিশে আসার পরে দেখলাম না, এটা হবে না, কোনো ফাঁকিবাজি নেই। আমার জন্য একদম পড়তেই হবে, মানে 9 to 7 PM আমার পড়তেই হবে। আমি কি করব সেটা বড় বিষয় না, আমার 1 মিনিট লেট হলে ক্লাসে ঢুকতে দেবে না। আবার যদি ঢুকতেও দেয় তো তার জন্য ব্লগ ভিডিও বানাইতে হবে, অনেক অনেক হোমওয়ার্ক, সব ফাঁকিবাজির কোনো নেই, সব মিলায় অভিজ্ঞতা খুব তেতোও না আবার মিষ্টিও না, মানে সব মিলিয়ে একদম ভালোই ছিল। গ্রামের ছেলে, ধরো আমার নিজের বাসা ফরিদপুর, আমরা যখন পড়েছি ইংরেজি একদম উল্টাপাল্টা অবস্থা, কিছুই পারি নাই বলেই আমার কাছে মনে হয়।
তো ঢাকায় ঢোকার পরে এদের সঙ্গে বসার পরে মনে হয় না যে আমি হয়তো একটুখানি বেশি পিছাই অন্যদের চাইতে? আমার কাছে মনে হচ্ছে আমি একটুখানি না, আমি অনেক পিছনে। যখন আমি প্রথম ক্লাসে ঢুকি ওরিয়েন্টেশনের ক্লাসে, তখন সবাই ইংরেজি একটু বললেও পারে, বাট আমি যেহেতু মাদ্রাসায় পড়ছি আমার মুখ দিয়ে ইংরেজি বের হতো না। ইভেন এখনো বের হতে একটু অকওয়ার্ড ফিল হয়। Okay. মানে আমার কাছে মনে হতো কি যে আমি পারবো না, আমার দ্বারা হবেই না। আমি যেহেতু আসছি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের থেকে, অনেকে আছে আবার ইংলিশ মিডিয়াম থেকে আসে ভর্তি হয়েছে আমার আমার কোচিংয়ে, আমার ব্যাচে ছিল। তো তাদের কাছে এইসব ইজি ছিল, আমার কাছে খুবই কঠিন ছিল মনে হয়েছে। 15 দিন পরে আমি বুঝছি না, আই ক্যান ইট, Yeah. আই ক্যান ডু ইট, আমি পারবো এটা। এবং এখন IELTS করার চিন্তা করছো? জি। আমার ভালো লাগে দেখতে যে গ্রামের মধ্যবিত্ত পরিবারের কোনো মেয়ে ছেলে তারা যখন নিজের বাউন্ডারি থেকে বেশি চিন্তা করে, তাকে যা শেখানো হয়, তার যা পরিবেশ, তার চেয়ে বাইরে এসে সে যখন চিন্তা করে পরিবারের জন্য, নিজের ভবিষ্যতের কথা ভেবে কাজ করে, প্রস্তুত হয়, এটা আমার সত্যিকার শ্রদ্ধা লাগে। সো থ্যাংক ইউ প্র্যাকটিক্যাল ইংলিশ অ্যান্ড অল দোজ টিচার্স যারা হেল্প করছেন এই ধরনের মানুষদেরকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা স্ক্রলে নম্বর দিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো, আপনার প্লিজ এসে কথা বলে দেখে তারপরে আপনার সন্তান, আপনার ভাই বা আপনি যাকে ওন করেন তাকে ভর্তি করানোর ব্যাপারে ডিসিশন নেবেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, যদি সত্যিকার অর্থে চান যে নিজের সন্তান বা আপনার যে বেবিটা আছে বা আপনার যে ভাই বা বোন আছে তার পরিবর্তনটা দেখতে একটা সুন্দর ভবিষ্যতের জন্য, তাহলে বাসায় বসে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখে না, প্রতিষ্ঠানে এসে যাচাই করতে হয়, সামনাসামনি বসে কথা বলতে হয়, অ্যান্ড দেন টেক ডিসিশন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ভাই, আপনার 1 দিন 2 ঘন্টার পরিশ্রম একজন মানুষের জীবন বদলায় দিতে পারে। আসসালামু আলাইকুম।